দিকে একটু নজর রাখবো। দাসপুর 1 নম্বর ব্লকের ধরমপুর এলাকা, সেখানে একেবারে শোরগোল অবস্থা। কেন? কারণ একটা উপস্বাস্থ্য কেন্দ্র, ছবিটা দেখাই, এই যে জায়গাটা দেখছেন সেই জায়গায় এক উপস্বাস্থ্য কেন্দ্র ছিল, হ্যাঁ, আর গুড়িয়ে দেওয়া হয়েছে সেটা। এবং এই উপস্বাস্থ্য কেন্দ্র গুড়িয়ে দিয়ে এই জায়গার মালিকানা দাবি করছেন এক ব্যক্তি। কিন্তু এই উপস্বাস্থ্য কেন্দ্র তো সরকারি জায়গায়, তিনি ভেঙে ফেলেছেন, গুড়িয়ে দিয়েছেন সেই উপস্বাস্থ্য কেন্দ্র। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, এই উপস্বাস্থ্য কেন্দ্র তো একটা সরকারি জায়গায়, নিজেই সরকারি সম্পত্তি ভেঙে দিলেন এই ব্যক্তি অক্ষয় দাস, কেন? দেখো সোনিয়া, দীর্ঘদিন ধরে ওই ধরমপুরের বাসিন্দার অক্ষয় দাস তিনি দাবি করছিলেন যে ওই উপস্বাস্থ্য কেন্দ্র তার জায়গায়, কিন্তু তিনি সেই জায়গা থেকে মানে উপস্বাস্থ্য কেন্দ্র সরিয়ে নেওয়ার দাবি করেছিলেন। কিন্তু যেহেতু সরকারি সম্পত্তি, সেই সম্পত্তি সরিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। সেই নিয়ে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বারবার তাকে আবেদন করা হয়েছে যে আপনার জায়গা থাকলেও আপনি কিন্তু এই জায়গা সরকারকে দিয়েছেন এবং তাতে উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, আপনি এই জায়গা কোনোভাবেই দখল নিতে পারবেন না। হঠাৎ করে আজকে কিন্তু ওই অক্ষয় দাস বেশ কয়েকজনকে নিয়ে এবং জেসিপি মেশিন নিয়ে গিয়ে সেই উপস্বাস্থ্য কেন্দ্রটিকে ভেঙে ফেলেছে। আর এই নিয়ে কিন্তু এলাকার মানুষ তুলছেন যে কি করে সরকারি সম্পত্তি অক্ষয় দাস ভেঙে ফেলতে পারেন। আর খবর পাওয়া মাত্রই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এবং কোনো ব্যবস্থা নেওয়া গেল কি? কোনো পারমিশন ছাড়া, কিছু ছাড়া তিনি গিয়ে একটা সরকারি সম্পত্তি ভেঙে ফেললেন, গুড়িয়ে ফেললেন? দেখো, সাথে সাথেই পুলিশ গিয়েছিল, দাসপুর থানার পুলিশ যে ওই অক্ষয় দাসকে গ্রেপ্তার করেছে, সাথে বেশ কয়েকজনকে আটক করেছে। এখনো পর্যন্ত এলাকায় কিন্তু মানুষ চরম ক্ষোভ দেখাচ্ছেন, তাদের দাবি যে কিভাবে এই সরকারি সম্পত্তি নষ্ট করে দিতে পারে। কয়েকদিন আগে তোমাকে জানাই, বছর কয়েক আগেই কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্রটি অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, কিন্তু ওই বিল্ডিং এ সরকারের যে নানান যে উন্নয়নমূলক প্রকল্প, সেই প্রকল্পের কাজ কিন্তু করা হতো বলে দাবি তুলছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। আর তাতেই কিন্তু গ্রামের মানুষ বলছেন তাদের সামনের এই উপস্বাস্থ্য কেন্দ্র, অর্থাৎ যেই স্বাস্থ্য কেন্দ্রে এখন বর্তমান কাজ হতো না, কিন্তু সেখানে সরকারি প্রকল্পের কাজ তারা পেতেন, সেই জায়গাটা কিভাবে ভেঙে দিতে পারে তা নিয়ে কিন্তু এলাকার মানুষ প্রশ্ন তুলেছেন। বেশ, সঙ্গে থাকো একটু আমাদের। এরই পাশাপাশি একটু নজর রাখবো, কারণ বাধা দিতে গেছিলেন পঞ্চায়েত প্রধান, আর তখন পঞ্চায়েত প্রধানের সঙ্গে এই অক্ষয়ের বচসা শুরু হয়ে যায়। একটু দেখি পঞ্চায়েত প্রধান কি বলছেন, কারণ দাসপুর থানায় তিনি নালিশও জানিয়েছেন। এটা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত থেকে তৈরি হয়েছিল, সেটা হঠাৎ করে অক্ষয় দাস আজকে জোরপূর্বক ঘরটা ভাঙচুর করছিল। কিছু নেতৃত্বকে নিয়ে এসছে বাইরে, যে হচ্ছে বাপি হাঁসদার নেতৃত্বে কয়েকজন এসেছিল। আমরা যখন বাধা দিতে যাই, তারা আমাদের গলায় হেসোয়া ধরে এবং এখানে আমাদের মারধর করার চেষ্টা করে। পঞ্চায়েত প্রধানের বক্তব্য শুনলাম। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করে দেওয়া হয়েছিল এবং একজন মানুষ কিভাবে গিয়ে সরকারি সম্পত্তি ভেঙে ফেলতে পারে। আবারও আমি সুকান্তর কাছে যাব। সুকান্ত, এটা তো সরকারি সম্পত্তি নষ্ট করা, এই মুহূর্তে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো, লালটু চক্রবর্তী ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি কিন্তু দাবি তুলছেন যে তাকে শাসানো হয়েছে। শুধু তাই নয়, বাধা দিতে গেলে তার উপর আক্রমণ পর্যন্ত করতে এসেছে ওই অক্ষয় দাস এবং তার যে মানুষগুলিকে নিয়ে গিয়েছিলেন ওই উপস্বাস্থ্য কেন্দ্র ভাঙার জন্য, তারা কিন্তু তার উপরে চড়াও হয়েছে। এই দাবিতেই তিনি একটা দাসপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়েই কিন্তু দাসপুর থানার পুলিশ এই অক্ষয় দাসকে গ্রেপ্তার করেছে। এখন প্রশাসনের নিয়ম অনুযায়ী অক্ষয় দাস সরকারি সম্পত্তি যে ধ্বংস করেছে তা নিয়ে কিন্তু তার বিরুদ্ধে মামলা রুজু করবে দাসপুর থানার পুলিশ, এবং সাথে সাথে এলাকার মানুষ চাইছেন যে অক্ষয় দাসের কঠোর শাস্তি হোক। কিন্তু আরেকটা বিষয় জানতে চাইবো সুকান্ত, এই যে অক্ষয় দাস নামক ব্যক্তি, ইনি আসলে কে? তার কি রাজনৈতিক কোনো পরিচয় রয়েছে? এই সাহস তিনি পেলেন কিভাবে? দেখো, যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে অক্ষয় দাসের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তিনি এলাকার মানুষ, কিন্তু তিনি তারই বাড়ি থেকে এই জায়গা কিন্তু বেশ কয়েক বছর আগে সরকারি এই উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য করার জন্য দেওয়া হয়েছিল, এবং তারপরে যেহেতু সেই জায়গা এখন সেইভাবে কাজে লাগে না, তাই অক্ষয়বাবু কিন্তু দাবি তুলেছিলেন যে তার জায়গা ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু প্রশাসনের নিয়ম অনুযায়ী যেহেতু প্রশাসনের একটি সরকারি প্রকল্প এবং সেই বিল্ডিং তৈরি করা হয়েছে, সেই বিল্ডিং ভেঙে দিয়ে তাকে জায়গা ফেরত দেওয়ার কোনো প্রশ্ন আসে না। সেই নিয়ে বারবার জানিয়েছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান লালটু চক্রবর্তী, কিন্তু তার কথাকে মান্যতা না দিয়েই কিন্তু জোরপূর্বক জেসিপি মেশিন নিয়ে গিয়ে আজকে কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্রটি সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছেন এই অক্ষয় দাস। সুকান্ত, এই উপস্বাস্থ্য কেন্দ্রে কি এখন পরিষেবা দেওয়া হতো?
দেখো, কয়েক বছর আগেই নতুন উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে দাসপুর এক পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। সেই জায়গায় এখন কিন্তু স্থানান্তরিত হয়েছে উপস্বাস্থ্য কেন্দ্রের কাজ। কিন্তু বর্তমানে যে সরকারি প্রকল্প, সেই প্রকল্প শুধু তাই নয়, রেশনের যে পরিষেবা সেও কিন্তু ওই উপস্বাস্থ্য কেন্দ্রের এই বাড়িটি থেকেই কিন্তু পরিষেবা পেতেন এলাকার মানুষ। এবং তাতে কিন্তু এলাকার মানুষ যেটা বলছেন যে তারা সরকারি প্রকল্পের বিভিন্ন সুবিধা ওই জায়গা থেকে পেয়ে আসছেন, তাই বাড়িটির মাঝে মধ্যে কাজে লাগতো এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সদস্যও তাই দাবি করছেন। সেই নিয়েই কিন্তু এলাকার মানুষ চেয়েছিলেন যে ওই উপস্বাস্থ্য কেন্দ্রের বিল্ডিং কিন্তু এখনো এলাকায় থাকার ফলে তারা কিন্তু বহু কাজ পেতেন, সরকারি কাজ, এবং বাড়ির সামনেই পেতেন। এখন ভেঙে দেওয়ার ফলে তাদের কিন্তু আবার অন্য জায়গায়, অর্থাৎ দূরে তাদেরকে যেতে হবে। এই নিয়ে কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। বেশ সুকান্ত, একেবারে উপস্বাস্থ্য কেন্দ্র গুড়িয়ে দেওয়া হয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, দাসপুর 1 নম্বর ব্লকের ধরমপুর এলাকা রীতিমতো শোরগোল পড়ে যায় সেখানে, কারণ উপস্বাস্থ্যের কেন্দ্রের যে জায়গা সেখানে মালিকানা দাবি করেন এক ব্যক্তি যার নাম অক্ষয় দাস, এবং বাধা দিতে যায় পঞ্চায়েত প্রধান। তখন তার সঙ্গে বচসা শুরু হয়ে যায় অক্ষয়ের আর দাসপুর থানার নালিশ পঞ্চায়েত প্রধানের। তারপরই দেখা যায় যে অক্ষয়কে গ্রেপ্তার করে পুলিশ। শুধু অক্ষয় নয়, আরো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে পুলিশের তরফে। ফিরলাম ব্রেকের পর। এবার নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের দিকে, কারণ সেখানে এক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শ্লীলতাহানির অভিযোগ, এক মহিলাকে বিজেপি করার অপরাধে শ্লীলতাহানির অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের এই ঘটনা, মহিলাকে পার্টি অফিসে ডেকে শ্লীলতাহানির অভিযোগ। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শোভন, রয়েছে আমার সঙ্গে। শোভনের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ঠিক কি ঘটেছে। শোভন, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, কার বিরুদ্ধে এই অভিযোগ? দেখো, যেটা ঘটেছে, যেটা আমরা জানতে পেরেছি, যেটা মহিলার যে নির্যাতিতা মহিলা, সেই মহিলা স্বামীর যেটা অভিযোগ যে আজকে সকালে যখন ওই মহিলাকে ডাকা হয়, ওই মহিলা মূলত হচ্ছে বিজেপির প্রাক্তন কর্মী এবং ওই মহিলা দীর্ঘদিন ধরে ওই মকরামপুর এলাকায় বিজেপির সক্রিয় কর্মী ছিলেন এবং তাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল যে তাকে যাতে রাজনীতি থেকে তাতে সরে আসে, এবং সেই মতো তাকে কিন্তু মুচলেখা লিখতে বলা হয়েছিল। এবং সেই মুচলেখা আজকে কিন্তু সেই দলীয় শাসক দলের দলীয় কার্যালয়ে তিনি সেই মুচলেখা জমা দিতে গিয়েছিলেন। এবং তারপরেই কিন্তু ওই নারায়ণগড় 1 নম্বর অঞ্চল সভাপতি, শাসক দলের যিনি অঞ্চল সভাপতি রয়েছেন, তিনি কিন্তু ওই দলীয় কার্যালয়ের ভেতরেই কিন্তু ওই মহিলার উপর নির্যাতন চালান এবং শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এরপরেই কিন্তু মহিলাকে ওই স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে ওই দলীয় কার্যালয় থেকে উদ্ধার করে এবং তাকে মকরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। যদিও ওই মহিলা এখনো পর্যন্ত কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এরপরেই কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ তোলা হচ্ছে যে ওই অঞ্চলের যিনি অঞ্চল সভাপতি রয়েছেন লক্ষ্মীকান্ত সিট, তার বিরুদ্ধে মূলত অভিযোগ। তিনি এই শারীরিক নির্যাতন চালিয়েছেন ওই মহিলার উপর এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগকারী মহিলা কি বলছেন দেখি। আপনাকে আজকে ডেকে নিয়ে গেছিল দিয়ে পার্টি অফিসে? দীর্ঘদিন ধরে আমার উপর প্রেসার হচ্ছে, আগেও শ্লীলতাহানি হয়েছিল আমার উপর। জামিন পেয়ে গেছে, আমি বারবার পুলিশের কাছে গেছি, পুলিশ আমাকে কোনো সহায়তা করেনি। অ্যাক্সিডেন্টের জন্য পুলিশও নাই, পুলিশও নাই। আর এ বিষয়ে জানবো একটু শোভন, যে অভিযোগ করছেন এই মহিলা, তার ভিত্তিতে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এখনো পর্যন্ত দেখো সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে এই ঘটনার পরেই কিন্তু মহিলাকে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে আসা হয় এবং তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরেই কিন্তু বিজেপির পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে এবং তার পরিবারের তরফ থেকেও কিন্তু তার স্বামী স্থানীয় যে নারায়ণগড় থানা রয়েছে সেই থানায় কিন্তু অভিযোগ জানিয়েছেন। পুলিশ এখনো পর্যন্ত কিন্তু যে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বলে যেটা আমরা জানতে পেরেছি। তবে পুলিশের তরফ থেকে যেটা জানতে পারছি যে পুলিশ ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদও করা চলছে বলে জানতে পেরেছি আমরা। যদিও এই ঘটনার পরে কিন্তু বিজেপি পক্ষ থেকে জেলা পুলিশ সুপার অফিসের কার্যালয়ের যে সামনে বিক্ষোভ অবস্থান শুরু করা হয়েছে, তাদের একটাই দাবি যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে যাতে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে যাতে কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। বেশ, সঙ্গে থাকো শোভন। এই অভিযোগকারী মহিলার স্বামী কি বলছেন দেখি। আমার স্ত্রী আগে বিজেপি করতেন,
বিজেপিকে সমর্থন করতেন, ঠিক আছে, বর্তমানে বিজেপি ছেড়ে দিয়েছেন, দল ছেড়ে দিয়েছেন। সেই কথাটা জানাতেই সেটা লিখিতভাবে জানাতে হবে আমাদের অঞ্চল সভাপতির বক্তব্য। এবারে সেই লিখিত দরখাস্তটাই দিতে টিএমসি পার্টি অফিসে গেছে, তখন আমি দোকানেই ছিলাম। কি হয়েছে ঘটনাটা তো আমার কাছেও অস্পষ্ট, তবে মেবি নয়, মাস্ট বি রেপ হয়েছে। সেটা আমাকে যেটা বলেছে যে আমার তলপেটে খুব ব্যথা, মাথা যন্ত্রণা হচ্ছে, আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, আমাকে একটু সময় দাও, ঠিক আছে। তবে উনি এটাকেই আমাকে ইশারা করে বললেন, বলে তুমি লক্ষ্মী সিটকে ছাড়বে না কিন্তু। আবারও শোভনের কাছে যাব। শোভন, যে বক্তব্য বলছেন অভিযোগকারী মহিলার স্বামী, যে এই ঘটনা তিনি বিজেপি আর করেন না সেটা জানানোর জন্যই তিনি গিয়েছিলেন পার্টি অফিসে। দেখো, যে তিনি যে বিজেপি করেন না সেটা জানানোর জন্যই, কারণ হচ্ছে তিনি এতদিন ধরে ওখানে বিজেপি সক্রিয় কর্মী ছিলেন, ওই মহিলা, নির্যাতিতা মহিলা, এবং তাকে বিভিন্নভাবে মানসিকভাবে তাকে চাপ সৃষ্টি করা হচ্ছিল যাতে সেই রাজনীতি থেকে সরে আসেন, এবং তাকে শুধু চাপ সৃষ্টি নয়, তাকে লিখিতভাবে জানানোর কথাও বলা হয়েছিল। সেই মতো কিন্তু আজকে সকালে তাকে দলীয় কার্যালয়ে ডাকা হয়েছিল যাতে তিনি লিখিত মুচলেখা দেন যে তিনি রাজনীতি আর করবেন না। আর সেই মুচলেখা দেওয়ার জন্যই কিন্তু ওই মহিলা পার্টি অফিসে গিয়েছিলেন, দলীয় কার্যালয়ে গিয়েছিলেন, এবং তারপরেই কিন্তু ওই মহিলাকে দলীয় আর করছেন না এটা লিখিতভাবে জানাতে হবে কেন? এই বিষয়টাও তো একটা সামনে আসছে, তার একটা কি কারণ? একেবারেই দেখো, যেহেতু তিনি একটি বিরোধী রাজনৈতিক দল করেন এবং সেখানে তার প্রভাব ছিল, সেই এলাকায় তিনি সক্রিয় কর্মী ছিলেন, সেই কারণেই কিন্তু শাসক দলের তরফ থেকে তাকে চাপ সৃষ্টি করা হচ্ছিল। শাসক দলের যিনি অঞ্চল সভাপতি রয়েছেন তিনি তাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছিলেন যাতে সেই রাজনীতি থেকে সরে আসে, এবং যাতে শাসক দলের যারা রাজনৈতিক স্থানীয় নেতৃত্ব রয়েছেন তারা যাতে সহজভাবে রাজনীতি করতে পারে, তাদের যাতে বিরোধিতা করার মতো কেউ এলাকায় যেন না থাকে, সেই কারণেই কিন্তু তাকে রাজনীতি থেকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে অভিযোগ ওই মহিলা এবং তার স্বামী এবং বিজেপির পক্ষ থেকে এরকমটাই অভিযোগ করা হচ্ছে। এবং সেই কারণেই কিন্তু ওই মহিলা তার বিভিন্ন জন্য তার যে জীবন জীবিকা, তার যে সংসার, তার যে নিজের জীবন, সেই সবের সংশয়ের থেকেই তিনি কিন্তু এই রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন, এবং সেই মতো তিনি মুচলেখা দিতেই গিয়েছিলেন আজকে দলীয় কার্যালয়ে। শোভন, যে অঞ্চল সভাপতির সঙ্গে এই অভিযোগকারী মহিলা অভিযোগ করছেন, যার নামে কতদিনের চেনা পরিচিতি এনার সঙ্গে? দেখো, চেনা পরিচিতির বিষয়টা নেই এখন পর্যন্ত, সেইটা আমরা জানতে পারছি না। যে যদিও একই এলাকারই ওই অঞ্চল সভাপতি, তারও কিন্তু বাড়ি ওই মকরামপুর এলাকায়, এবং যিনি এই বিরোধী দলের যিনি নির্যাতিতা যিনি মহিলা রয়েছেন, যিনি ওইখানের বিজেপির সক্রিয় কর্মী ছিলেন, তারও বাড়ি কিন্তু ওই এলাকাতেই। ফলে এটা বলাই যায় যে দুজনে হয়তো পরিচিত থাকতেও পারে, কিন্তু এখনো পর্যন্ত সেটা তদন্তের বিষয়, সেটা পুলিশ তদন্ত করে দেখছে যে ভেতরে কি রয়েছে, তার সঙ্গে অন্য কোনো কারণ রয়েছে কিনা এই ঘটনার পেছনে, সে সমস্ত কিছু কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তিনি একমাত্র বিরোধী রাজনৈতিক দল করেন বলেই তার উপরে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছিল, তাকে শারীরিক অত্যাচার বা তার সঙ্গে বিভিন্ন রকমের তাকে মানসিক অত্যাচার করা হতো, মানসিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল, তাকে বিভিন্ন ভাবে তাকে চাপ সৃষ্টি করা হচ্ছিল। তার যে একটি দোকান রয়েছে তার স্বামীর ওষুধ দোকান, সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ধরনের বিভিন্ন অভিযোগ তুলছেন বিজেপির পক্ষ থেকে, এবং ওই মহিলার স্বামীও কিন্তু এই ধরনের অভিযোগ তুলছেন। সেক্ষেত্রে শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে শোভন? শাসক দল কি বলছে? একেবারেই দেখো, আমরা শাসক দলের যিনি জেলা সভাপতি রয়েছেন সুজয় হাজরা, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি পরিষ্কার জানিয়েছেন যে বিষয়টি এখনো পর্যন্ত যেহেতু পুলিশের তদন্তাধীন রয়েছে, এবং তদন্তের পরেই কিন্তু আসল ঘটনা প্রকাশ্যে আসবে, এবং যদি সেক্ষেত্রে দেখা যায় যে ওই যে অঞ্চল সভাপতি যার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হচ্ছে তিনি যদি প্রকৃত যদি দোষী হন, বা তার বিরুদ্ধে তদন্ত করার পরে যদি দেখা যায় যে তার বিরুদ্ধে প্রমাণ রয়েছে, এবং সেই প্রমাণ যদি সঠিক হয়, তারপরে কিন্তু আর কি বলছে তৃণমূল বিজেপি শোনাবো। দোকান নিয়ে গোলমালের জন্য ভদ্রমহিলাকে তৃণমূল প্রস্তাব দিয়েছিল, আপনি রাজনীতি থেকে সরে যান, তাহলে আমরা আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেব। উনি ভিডিও বার্তা দিয়ে বলেছিলেন যে আমি সব রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। তারপরেও আজকে দেখা যাচ্ছে যিনি উনি নির্যাতিত হলেন কার দ্বারা? না, সেই লক্ষ্মী সিটের দ্বারা। আমরা অবশ্যই লক্ষ্মী সিং এর গ্রেপ্তার চাইছি এবং তার সমস্ত শাস্তি চাইছি।
যদি এর সত্যতা থাকে নিশ্চিতভাবে দল তার বিরুদ্ধে সমস্ত ধরনের ব্যবস্থা নেবে, কারণ আমাদের দলের ক্ষেত্রে মহিলাদের সম্মান করা আমাদেরকে শিখিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে এবং তার যদি সত্যতা থাকে এবং সত্যতা প্রমাণিত হয়, তাহলে অঞ্চল সভাপতির বিরুদ্ধে সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আবারও পথে নেমেছে নাগরিক মঞ্চ, একাধিক ইস্যুতে তারা পথে নেমেছে।